জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা। ইসির ওপর আস্থা রাখতে চায় বিএনপি, জানালেন ফখরুল। আজও নির্বাচন কমিশন ঘেরাও ছাত্র দলের। ইসির নির্দেশনার মন্ত্রণালয়ের বরাদ্দেও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসি ক্যামেরা। বাড়ছে সংশয়, দ্রুত ব্যবস্থার আশ্বাস সরকারের। আইনজীবী আলিফ হত্যায় বিচার শুরুর নির্দেশ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। জুলাই আন্দোলনে চানখারপুল হত্যা মামলার রায় কাল। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। এবং রংপুরে তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন চীনা রাষ্ট্রদূতের। মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর আশ্বাস, বললেন ভূরাজনৈতিক কোনো চাপ নেই। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। বিদ্যমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। আশা করা যায় যোগ্যতার সঙ্গে তারা আগামী নির্বাচন পরিচালনা করবে। রাজধানীতে সকালে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯০তম জন্মদিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি উদার এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে দল। বিএনপির এই প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ সহ ৩ দাবিতে আজও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, দ্বিতীয় দিনের মতো ছাত্রদল অবরোধ কর্মসূচি পালন করছে, এই ব্যাপারে ইসির প্রতিক্রিয়া কি? লাইবা, আপনি যেমনটি বলছিলেন, দ্বিতীয় দিনের মতো মোট ৩ দফা দাবি নিয়ে এই নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে, অর্থাৎ নির্বাচন কমিশন যে ভবন রয়েছে সে ভবন ঘেরাও করেছে বিএনপির অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুহুর স্লোগান হচ্ছে এই আগারগাঁয়ে নির্বাচন যে কমিশন, সে কমিশন ভবনের সামনে। মূলত ৩টি তাদের দফা। সেটি হলো যে ব্যালট পেপারের যে অনিয়ম রয়েছে, সেই অনিয়ম, অর্থাৎ পোস্টাল ব্যালটে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই ছড়িয়ে পড়া ভিডিও যে অনিয়ম, সেই অনিয়ম এবং একই সঙ্গে একটি দলের প্রতি, একটি সংগঠনের প্রতি ইসির হেলে পড়া, অর্থাৎ পক্ষপাত তুষ্ট আচরণ, এবং একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকসু যে নির্বাচন, অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, সে নির্বাচন না হওয়া সহ মোট 3টি দাবিতে কিন্তু তাদের এই, অর্থাৎ এই ছাত্র দলের যে বিএনপির অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী দল ছাত্র দল, সেই ছাত্র দলের এই ঘেরাও কর্মসূচি চলছে। সকাল 11টা থেকে আমরা দেখেছি যে নানা ইউনিটে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হলগুলো সহ ঢাকা শহরের নানা ইউনিটে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সকাল থেকেই এই যে ইসির যে প্রধান নির্বাচন ভবন, সেই নির্বাচন ভবন কেন্দ্রিক এসেছেন এবং এসে কিন্তু এখানে তারা প্রধান ফটক মূলত তারা অবরোধ করেছেন। দ্বিতীয় দিনের মতো তাদের অবরোধ চলছে। আমরা এখানে আসার পরই দেখেছি সংগঠনটির যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং একই সঙ্গে সাধারণ সম্পাদক নাসির, তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে ইসি যদি মেরুদণ্ড সোজা না করে দাঁড়াতে পারে তাহলে সামনের দিনে আন্দোলন আরো
কঠোর হবে এবং এই আন্দোলন লাগাতার চলবে। একই সঙ্গে আজ রাত অবধিও এই আন্দোলন চলতে পারে বলে কিন্তু গণমাধ্যমকে তারা একটি আভাস দিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে নানা ইউনিটের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে কেন্দ্রীয়, তারা কিন্তু এখানে আসছেন এবং একই সঙ্গে এখানে তাদের সমর্থন এখানে তারা দিয়ে যাচ্ছেন। যে বিষয়টা তারা বলছেন যে ইসি বরাবরই মোটামুটি একটি সংগঠনের প্রতি দুর্বল ছিল, সেই দিক থেকে এই যে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা বরাবরই বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে, সেই বিষয়টা তুলে ধরেই কিন্তু এই যে তাদের যে ঘেরাও কর্মসূচি সেটি চলছে। আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং একই সঙ্গে প্রধান ফটকে বিজিবি এবং র্যাব সহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। লাইবা, এই ছিল আমার কাছে আগারগাঁয়ে ইসি কার্যালয়ের থেকে সবশেষ তথ্য। লাইবা, নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল দ্বিতীয় দিনের মতো। আর এ বিষয়ে আরও জানাচ্ছিলেন জাবেদ আব্দুল্লাহ। নির্বাচন কমিশন থেকে আছে নির্দেশনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও আছে বরাদ্দ, কিন্তু সরকারি দপ্তর থেকে নোট দেয়া আছে কেনা যাবে না সিসি ক্যামেরা। এতে জেলা শিক্ষা অফিস কিংবা তৃণমূলের শিক্ষা প্রতিষ্ঠান, সব পর্যায়ের কর্মকর্তা কিংবা কর্তৃপক্ষ সবাই বিভ্রান্ত হচ্ছেন। প্রশ্ন উঠেছে, নির্বাচনের বাকি যখন আর মাত্র 3 সপ্তাহ, তখন আদৌ কি সিসিটিভি সংযোজন সম্ভব? উপদেষ্টা বলছেন এখন সরকারিভাবে কিনতে গেলে লাগবে 3 থেকে 6 মাস, তাই অন্যভাবে ব্যবস্থার চেষ্টা চলছে। কুমিল্লা এবং নরসিংদীর সহকর্মীদের সাথে আজ হারলিমনের প্রতিবেদন বিস্তারিত। 2021 সালের 11 নভেম্বর ভোট গ্রহণ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই শুরু হয় সংঘর্ষ। আহত হন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সহ অনেকেই। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 বছর পর আমরা আবার রামপ্রসাদ চরের সেই ভোট কেন্দ্রটিতে। আমরা দেখতে চাই এই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতটা পরিবর্তন হলো নির্বাচন কমিশনের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা। মেঘনাপাড়ের 4 চালার এই 2টি টিনের ঘরই মূলত কুমিল্লা 1 আসনের 101 নম্বর ভোট কেন্দ্র রামপ্রসাদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো সীমানা প্রাচীর নেই, নরবরের টিনের বেড়ায় কোনো মতে ঝুলে আছে জং ধরা জানলা। এই 2টি স্কুল ঘরের 2 বারান্দায় লাগানো আছে 2টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তা সচল নয়। এটার মাধ্যমে আগে আমরা দেখতাম আর কি, এখন আমার লগইন চাই, লগইন দিলে এখন আমার মোবাইল নাম্বারটা আমার দিলে পাসওয়ার্ড আর আমাদের কাছে নেই। এই স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা শারমিন জানাচ্ছিলেন 2024 সালের 9 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এই সিসিটিভি ক্যামেরা তাদের লাগাতে হয়েছিল একদিনের নোটিশে স্কুলের জমানো ফান্ড ব্যবহার করে। কারণ কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে এটি করার নির্দেশ এসেছিল, যেভাবে এবার কোনো নির্দেশনা আসেনি। এবার যে নির্দেশনটা যেটা জানি যে এটা অফিস থেকে, এখন আমাদের অফিস কিনা বা নির্বাচন অফিস কিনা জানি যে প্রতিটা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে। নামে মাত্র হলেও আগের আমলে লাগানো কিছু সিসিটিভি কিছু ভোট কেন্দ্রে তবু আছে, কিন্তু শিবপুর উপজেলার এই ভরতের কান্দ্রি সরকারি প্রাথমিক স্কুলে সেটিও নেই। ভোট ডাকাত ধরার এই সহজলভ্য যন্ত্রটির সঙ্গে নেই সীমানা প্রাচীরও। একইভাবে সিসিটিভি নেই সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কুমিল্লা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়েও। এবং এভাবে একই চিত্র দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে। সবাই জানেন বরাদ্দ আছে কিংবা আসবে, কিন্তু আসেনি। আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্যই সংস্কারের জন্য সরকার কিছু বরাদ্দ দিয়েছে। সিসি ক্যামেরা মাস্ট বি, এছাড়া তো লোকজন ধরা যাবে না, তাদের উপরেই নির্ভর করে। নরসিংদী জেলার এই নির্বাচন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম এই জেলার কতটি স্কুলের সিসিটিভি সচল আছে। 663টা ভোট কেন্দ্রের মধ্যে 185টা কেন্দ্রে সিসিটিভি রয়েছে। তো এর মধ্যে সিসিটিভি আপনারা জানেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু দেখা গেছে 10টা ক্যামেরার মধ্যে 5টা সচল আছে, 5টা সচল নেই। ইলেকশনের আগে কতটা বাস্তবায়ন হবে আসলে বলা মুশকিল, তবে আমরা আশাবাদী। এটা ঠিক নির্বাচন কমিশনের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা কাগজে কলমে দেখানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পাঠানো ওই বার্তায় যেসব বিষয়ে বলা হয়েছিল তার অন্যতম ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন নিশ্চিত করা। যদিও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন সিসিটিভি সংযোজন সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা
তারা পাননি। ওখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে আমরা তো লিখছিলাম টাকার জন্য, মেরামতের জন্য, মেরামতের টাকা সবগুলো দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। এই অস্পষ্টতা কেন প্রশ্ন করেছিলাম পরিবেশ উপদেষ্টাকে। আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না, ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসার ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা আর নথিগত নির্দেশনার পার্থক্য সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 1.5 বছর সময় পেয়ে নির্বাচনের ঘাটতি রাখবেন কেন আপনি? তাহলে এটা আপনার অদক্ষতা এবং আপনি নিজে পারছেন না বিধায়, তো না পারলে পদে থাকেন কেন? যদি এই ক্যামেরার কারণে যদি নিরাপত্তা বলেন, ভোট কারচুপি বলেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে তো কেউ আপনাকে ছাড়বে না। সারা দেশের 42,761টি ভোট কেন্দ্রকে যেভাবে লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা গেছে প্রায় 9,000 ভোট কেন্দ্র সীমান্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং রাজনৈতিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হলুদ চিহ্নিত অর্থাৎ ঝুঁকিপূর্ণ আছে আরও 16,000-এর বেশি ভোট কেন্দ্র। নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেও যেভাবে এসব ভোট কেন্দ্রকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় আনা যাচ্ছে না, সেখানে নির্বাচনটি আসলে কেমন হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাই আন্দোলনের চানখারপুল হত্যা মামলার রায় কালে ছাড়া নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আর এই বিষয়ে ব্রিফ করছেন প্রসিকিউটর গাজী তামিম। আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। হলো জনাব একে শামীম ওসমান, উনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন তার ধারাবাহিকতায় উনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি তদন্ত সংস্থা আমাদেরকে দিয়েছে। ওনার একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি এবং তার অডিও রেকর্ড এবং ফরেনসিক রিপোর্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে আমি তার কথোপকথনের একটি চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট, পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না, দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে, 2টারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে, আর সজল মোল্লার সাথে আলাপ করছি, বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও, আমরা চিটাগং রোড খালি করতাছি, আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং এই কথোপকথন যে উনার এবং ওবায়দুল কাদের তার ফরেনসিক টেস্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনি বললেন যে এই নারায়ণগঞ্জের যে তকি হত্যা সেখানের মাস্টারমাইন্ড ছিল শামীম ওসমান, এই বিষয়টা আপনি ট্রাইব্যুনাল কাছে আমরা ট্রাইব্যুনালে এই প্রত্যেকটি আসামির ব্যক্তিগত দায় তুলে ধরেছি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছেন তার পাশাপাশি তাদের একটি পরিচয় তদন্তকারী সংস্থা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি যে এই আসামিরা এই অপরাধের বাইরেও আরও কী কী করেছেন। সেখানে আমরা দেখিয়েছি যে এই আসামি নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। প্রসিকিউটর গাজী তামিম কথা বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার ব্রিফিংয়ে। চট্টগ্রামের চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 23 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তা বন্দরনগরী চট্টগ্রামের আদালত এলাকা। এর মাঝে 9:30টার দিকে আদালতে তোলা হয় আইনজীবী আলিফ হত্যার অন্যতম আসামি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 23 আসামিকে।
দীর্ঘ সময় ধরে চলা শুনানি শেষে অভিযোগ গঠন করা হয় চিন্ময় কৃষ্ণ সহ ৩৯ জনের বিরুদ্ধে। এ সময় আসামি পক্ষের জামিন আবেদন বাতিল করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আগামী ২রা ফেব্রুয়ারি আলিফের বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচারিক কাজ। চিন্ময়ের পূর্ব পরিকল্পনাগুলো, সে এখানে আদালত প্রাঙ্গণ থেকে গাড়িতে ওঠার সময় যে হুমকি দুমকিগুলো দিয়েছে, সমস্ত কিছু আমলে নিয়ে এবং পুলিশের সার্বিক তদন্ত এবং তাদের বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ সবকিছু আমলে নিয়ে আজকের অভিযোগ গঠন হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর দাবি, ১৬৪ ধারায় নাম না থাকার পরও চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন তিনি। আমরা ডিসচার্জের জন্য পিটিশন দিয়েছি, বলছি উনি সম্পূর্ণ নিরপরাধ, উনি নিরপরাধী, কমপ্লিট নিরপরাধ। কোন 164 যারা একজন নাম বলে নাই। এ সময় আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী আলিফের সহকর্মীরা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেন। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। এখানে এফআইআর ৩১ জনের নাম ছিল প্রায়, ওখান থেকে 4 জনকে বাদ দেওয়া হয়েছিল, তার মানে যারা নির্দোষ তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে হত্যাকাণ্ডের, এবং ৩০২ ধারা, ১০৯ ধারা, ১৪৭, ১৪৮, ১৪৯, ১০৩ ধারার অভিযোগটা আজকে চার্জ ফ্রেমের মাধ্যমে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন ইস্যুতে তার অনুসারীরা আদালত চত্বরে ভাঙচুর ও তাণ্ডব চালায়। বিক্ষোভের এক পর্যায়ে আদালতের কাছে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এখন চট্টগ্রাম। তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত শরীয়তপুর জেলায় প্রায় 11.5 লাখ ভোটার রয়েছে। পদ্মা সেতুর কল্যাণে এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের যে কথা ছিল সেটি এখনও অধরাই রয়ে গেছে। কৃষি প্রধান জীবিকা নির্ভর এই জেলার বিপুল সম্ভাবনা থাকলেও নানা রাজনৈতিক বাস্তবতায় উন্নয়ন বঞ্চিত এখানের মানুষ। শরীয়তপুরে ভোটারদের প্রত্যাশা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দুজন, জাওয়াদ মাহমুদ এবং কাজী মনিরুজ্জামান। আমি শুরুতেই জাওয়াদের কাছে যেতে চাই। জাওয়াদ, নির্বাচন ঘিরে কোন দাবিগুলোর উপর জোর দিচ্ছেন শরীয়তপুর এলাকার ভোটাররা? লাইবা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই পদ্মা সেতুর কল্যাণে শরীয়তপুরবাসীর যে ভাগ্য উন্নয়নের কথা ছিল সেটি সম্ভব হয়নি, এবং যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষ আবার নতুন করে স্বপ্ন বুনছেন, তারা নতুন করে স্বপ্ন দেখতে চাচ্ছেন। আমরা এসব নিয়েই আর কি কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম যে এই পদ্মা সেতুর কল্যাণে যে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কথা ছিল সেটি কেন হয়নি? এর মূল কারণ হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেনি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটার কারণে কিন্তু জাওয়াদ আসলে কলকারখানা বা অন্য যে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা তার উন্নয়ন ঘটেনি। শরীয়তপুরের যে মূল সড়ক পদ্মা সেতুর পর থেকে অ্যাপ্রোচ সড়ক, সেটি কিন্তু এই দীর্ঘ 6-7 বছর ধরেও নির্মাণ কাজ চলছে, এখনও পর্যন্ত এর 50% কাজও শেষ হয়নি, যার কারণে নতুন বিনিয়োগ বা এখানে কলকারখানা হচ্ছে না, এর ফলে সুফল পাচ্ছে না। পাশাপাশি শরীয়তপুর চাঁদপুর যে একটি সড়ক রয়েছে 4 লেন করার কথা, সেই সড়কটিও 6 বছরে মাত্র 6 কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে। এই সড়কটি হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে কিন্তু সড়ক যোগাযোগ বাড়তো, এখানে বিনিয়োগ আসছে এবং এটা একটি হাব তৈরি হতো। সামনে তো নির্বাচন, এই নির্বাচন যেহেতু নানান দল প্রতিশ্রুতি দিচ্ছে, সাধারণ মানুষ আসলে স্বপ্ন তারা বলছে যে তারা দেখছে, তারা আর কি দেখছে, তারা কি চাচ্ছে আলটিমেটলি? আসলে তারা তো মূলত প্রথমেই চাচ্ছে যে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শরীয়তপুর কিন্তু পদ্মা মেঘনা বেষ্টিত একটি জেলা, এবং প্রতি বছরই কিন্তু এই বন্যা এবং নদী ভাঙন, বিশেষ করে নদী ভাঙনের আমরা দেখছি যে আমরা এই যে পদ্মার পাড়েই আছি এবং এখানেও আমরা ঘুরেছি বেশ কয়েক কিলোমিটার রাস্তা, সেখানে আমরা এই যে পদ্মা নদীর ভাঙনের প্রভাব সেটিও দেখেছি। ভাঙন রোধে আসলে এখানকার যারা বাসিন্দা তারা কি চাচ্ছেন? তারা চাচ্ছে স্থায়ী তীর রক্ষা বাঁধ, এবং এই ভাঙন রোধের কারণে কিন্তু যুগ যুগ ধরে হাজারো পরিবার, আমরা বলবো যে ঠিকানা হারিয়ে মাথা গোজার ঠাঁই তাদের নেই, তারা কিন্তু নিঃস্ব হয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছেন। তারা এই জনপ্রতিনিধি বা প্রার্থীদের কাছে কিন্তু তাদের বড় প্রত্যাশা যে নির্বাচনের পর যাতে তারা তাদের এই ঠিকানাটুকু অন্তত দেয়, এটাই কিন্তু তারা চাচ্ছেন, বিশেষ করে এই নদী ভাঙন কবলিত। পাশাপাশি এই যে তীর রক্ষা কাজ, সেই তীর রক্ষা কাজ যেন স্থায়ীভাবে
সম্পন্ন করা হয়। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই যে শরীয়তপুরের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, এখানকার নদীর তীরবর্তী মানুষের যে অপার সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনা সংকট নিয়ে আমরা এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে 4:30টায় থাকবো শরীয়তপুরে, সেটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিকালে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বিকেল 5টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনের পর একথা বলেছেন তিনি। এ সময় তিস্তা পাড়ের ভাঙন কবলিত এলাকার মানুষ তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন জলবায়ু ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে। জানান, বাংলাদেশের তরফে তিস্তা মহাপরিকল্পনার ধারণাপত্র তৈরি সহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। আর চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই। প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। খুব ভালোভাবে যাচাই বাছাই করছি যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতী এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু হবে। We are hopeful that we'll conclude the feasibility study and then we'll proceed of the following procedures for this project. So I see the concrete progress is making. দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমেজ ছড়িয়ে পড়েছে নারীদের মাঝেও। নির্বাচিত প্রতিনিধি নারীদের সম অধিকার প্রতিষ্ঠা সহ উদ্যোক্তা বান্ধব হবেন এমন আশা প্রত্যাশা এই অঞ্চলের নারীদের। আব্বাস আলীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 11টি উপজেলা নিয়ে গঠিত উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোটার 23,29,592 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,59,764 জন এবং নারী ভোটার 11,69,807 জন। নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার নারী উদ্যোক্তা শামিমা খানম এলাকার নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখলেও স্বল্প পুঁজির কারণে বাড়াতে পারছেন না ব্যবসার পরিধি। তাই সহজ শর্তে ঋণের সুযোগ সুবিধা পাবেন এমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন তিনি। এমন একটা সরকার আমাদের দরকার, সেই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা যেন স্বল্প সুদে একটা ঋণের প্রত্যাশা। পুরুষের পাশাপাশি সমানভাবে কাঁধ মিলিয়ে তাদের অধিকারটা সমানভাবে প্রয়োগ করতে পারে। নারীদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে তারা যেন ব্যাপকভাবে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে পারে। এদিকে শহরের মুক্তির মোড়ের ফুটপাতে মাসকালাই রুটি বিক্রেতা গৃহবধূ মোমেনা বেগম বঞ্চিত নারীদের মূল্যায়ন করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান তিনি। যারা নারীর ক্ষমতায়ন সহ সমাজ ও দেশের উন্নয়ন করবে এমন প্রতিনিধি চান নারী ভোটাররা। সরকার সবসময় আমাদের গুরুত্ব দেবে, সেই সরকার আমরা চাই। নতুন ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে পারাটাই তো আমাদের সবথেকে বেশি বড় চাওয়া। কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা গেলে নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে বলে জানান এই আইনজীবী। আগামী সরকার নারীদের নিয়ে চিন্তা করবে, নারীদের ভালোর জন্য কাজ করবে, এরকম সরকারই তো অবশ্যই চাইব। সর্বোপরি চাইব যেন দেশটা ভালো দিকে যায়, দেশের ভালো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা, এমনটাই বলছেন বিশিষ্টজনরা। তাই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, তা বাস্তবায়নে জোর দেবেন এমন প্রতিনিধি চান নারী ভোটাররা।
এখন নওগাঁ। দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সময়ে শাকসু বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়, কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি, শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। চট্টগ্রামে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 7:30টায় মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পথচারী নিহত হন। গুরুতর আহত হয় ট্রাকের চালক এবং হেলপার। পুলিশ জানায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত ঘিরে শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয়, আলোড়ন সৃষ্টি হয়েছে ব্রিটেনের রাজনীতিতেও। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে 8 ব্রিটিশ এমপি বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এতে রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, স্থগিতের পেছনের আসল কারণ ব্যাখ্যা করা সহ পরিষেবা পুনরায় সচল করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের 8 জন ব্রিটিশ এমপি একজোট হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলটিমেটাম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে এমন হস্তক্ষেপ বিরল ঘটনা। Since the cancellation has been on the agenda, obviously there's a huge reaction and response from the community saying they're not happy with this and actually they need more flights, not less. So I will do my best to find out and obviously work with my colleagues as well in the cross-party group in Bangladesh. ম্যানচেস্টারের ফ্লাইটটি কন্টিনিউ করবে, এটা নিয়ে কিছুদিন পর ফ্লাইট বন্ধ হচ্ছে এই সংবাদ আমরা শুনতে চাই। এটা কন্টিনিউ হবে, যেভাবেই হোক সরকার সেটা ম্যানেজ করবে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালিত হতো। তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কথা চিন্তা করে এই ফ্লাইটটি চালু রাখা। ম্যানচেস্টার, ওল্ডহাম, বার্মিংহাম সবারই খুব সহজভাবে তারা সেই এয়ারপোর্টটি ব্যবহার করে বাংলাদেশে যেতে পারতেন। অনেক সময় চলে যায় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডনে এসে ফ্লাইট করাটা অনেক টাফ হয়ে যায়। আগে যেরকম ছিল সেভাবে বজায় থাকুক এবং এটার একটা দ্রুত সমাধান সুন্দরভাবে যেন হয়। 1 ফেব্রুয়ারির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ তত বাড়ছে। সবার দৃষ্টি এখন বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের দিকে। বিমান বাংলাদেশ কি বিশ্বস্ত যাত্রীদের গুরুত্ব দেবে, নাকি আভ্যন্তরীণ চাপের মুখে ঐতিহাসিক এই রুটটি স্থায়ীভাবে হারিয়ে যাবে? শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। স্পেনের কর্ডোবা প্রদেশে 2টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 21 জনের প্রাণ গেছে। আহত 73 জনের মধ্যে 30 জনের অবস্থা গুরুতর। তবে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। দুর্ঘটনার জেরে প্রধান রুটে উচ্চগতির রেল সেবা সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। স্পেনের জন্য এ এক দুঃস্বপ্নের রাত। ইউরোপের সবচেয়ে বড় দ্রুতগতির রেল নেটওয়ার্কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আতঙ্ক আর শোকে স্তব্ধ গোটা দেশ। স্থানীয় সময় রোববার রাত 8:45 কর্ডোবার কাছাকাছি আদামুদ শহরের কাছে এসে লাইনচ্যুত হয় মালাগা থেকে মাদ্রিদগামী 300 যাত্রীবাহী একটি দ্রুতগতির ট্রেন। ঢুকে পড়ে বিপরীত লাইনে এবং ধাক্কা দেয় উল্টো দিক অর্থাৎ মাদ্রিদ থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রেনে।
প্রায় 200 যাত্রী নিয়ে লাইন ছেড়ে বের হয়ে যায় বিপরীত দিক থেকে আসা ট্রেনটিও। এ ধরনের ট্রেন সাধারণত ঘন্টায় 250 কিলোমিটার বেগে চলে, ফলে মুখোমুখি সংঘর্ষ হলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন। ঘটেছেও তাই। দুমড়ে মুচড়ে যায় 2 ট্রেনের কয়েকটি বগি। ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজনের। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষের মুহূর্তে তাদের মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আরও জানা গেছে, প্রথম ট্রেনের একটি বগি পুরোপুরি উল্টে যায়। এতে করে উদ্ধার অভিযান চালানো কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্ডোবা ফায়ার সার্ভিসের প্রধান। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার জেরে মাদ্রিদ, সেভিয়া, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রুটের উচ্চগতির রেল সেবা অন্তত সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের সহায়তায় এসব স্টেশনে রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা, বসানো হয়েছে তথ্যকেন্দ্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর এই মুহূর্তে উদ্ধার অভিযান ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন দেশটির পরিবহন মন্ত্রী। ইমার্জেন্সি প্রোটোকল মানার পরও কেন এমন দুর্ঘটনা ঘটল তা অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছে আইরিও রেল কোম্পানি। যে ট্র্যাক থেকে প্রথম ট্রেনটি ছিটকে যায় তা সংস্কার করা হয়েছিল গেল মে মাসে, আর অপর লাইনটিও বসানো হয়েছে মাত্র 4 বছর আগে। কাজেই কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হলো তার কারণ এখনও স্পষ্ট নয়। স্পেনের উচ্চগতির এই রেল নেটওয়ার্ক ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। 3000 কিলোমিটার দৈর্ঘ্যের এই নেটওয়ার্কে বছরে চলাচল করেন 2.5 কোটিরও বেশি যাত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবারে জানাবো খেলার খবর। মরক্কোকে 1-0 গোলে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসের শিরোপা পুনরুদ্ধার করল সেনেগাল। 94 মিনিটে গিয়ের গোলে নিশ্চিত হলো জয়। পুরো আসরে অনবদ্য পারফরমেন্সের জন্য টুর্নামেন্ট সেরা হয়েছেন সাদিও মানে। আরও জানবো প্রতিবেদন থেকে। নাটক মহানাটকের ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসল সেনেগালি। ঘরে তুলে নিল আফ্রিকান নেশনস কাপের দ্বিতীয় শিরোপা। সেমিফাইনালে আরেক আফ্রিকান গ্রেট মোহামেদ সালাহর মিশরের স্বপ্ন ভঙ্গ করেই ফাইনালে এসেছে সেনেগাল। এবার ফাইনালে আশরাফ হাকিমিদের শক্তিশালী মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়নের তকমাটা ফের নিজেদের করে নিল সাদিও মানেরা। গোল বাতিল, ক্ষুব্ধ সেনেগাল দলের মাঠ থেকে বেরিয়ে যাওয়া সহ উত্তেজনায় ঠাসা এই ম্যাচে টক্কর হয়েছে সমানে সমান। প্রথমার্ধের আগে ম্যাচে 2টো গোল পেতে পারত সেনেগাল, তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর অতি মানবীয় সেভ বাঁচিয়ে দেয় দলকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কোনো দলই। বিরতির পর গোল পেতে মরিয়া থাকে দুই দলই। এ যাত্রায়ও নির্ধারিত 90 মিনিটে গোল পায়নি উভয় দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে প্রথম দিকেই সাদিও মানের পাস থেকে বল পান পাপে গুয়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতর গিয়ে দুর্দান্ত শটে গোল করেন তিনি, যা সেনেগালকে এনে দেয় জয়। 1-0 গোলে মরক্কোকে হারিয়ে নতুন করে আফ্রিকার সোনালী শিরোপাটির মালিক এখন সেনেগাল। গোল, অ্যাসিস্ট আর মাঠের নেতৃত্বে পুরো টুর্নামেন্ট জুড়েই দলের সামনে থেকে লড়াই করেছেন মানে। ফাইনালেও ছিল তার ছাপ। দ্বিতীয় আফকন শিরোপার সঙ্গে টুর্নামেন্ট সেরা সাদিও মানে আরও একবার প্রমাণ করলেন তিনি শুধু সেনেগালের নায়ক নন, আফ্রিকান ফুটবলের গর্ব। একজন চ্যাম্পিয়ন, একজন নেতা সাদিও মানে। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা, ইসির ওপর আস্থা রাখতে চায় বিএনপি, জানালেন ফখরুল। আজও নির্বাচন কমিশন ঘেরাও ছাত্র দলের। ইসির নির্দেশনা আর মন্ত্রণালয়ের বরাদ্দেও ভোট কেন্দ্রের জন্য কেনা হচ্ছে না সিসি ক্যামেরা, বাড়ছে সংশয়, দ্রুত ব্যবস্থার আশ্বাস সরকারের। আইনজীবী আলিফ হত্যায় বিচার শুরুর নির্দেশ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। জুলাই আন্দোলনে চানখারপুল হত্যা মামলার রায় কাল। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং রংপুরের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন চীনা রাষ্ট্রদূতের। মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর আশ্বাস, বললেন ভূরাজনৈতিক কোনো চাপ নেই।
আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।